নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা কাব্য জিজ্ঞাসা গ্রন্থের বেশ কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হলো, কাব্য জিজ্ঞাসা এই গ্রন্থের রচয়িতার নাম কি? কাব্য জিজ্ঞাসা গ্রন্থের রচয়িতা হলেন অতুল চন্দ্র গুপ্ত। সেকেন্ড হলো, কাব্য জিজ্ঞাসা প্রবন্ধগুলি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজপত্র পত্রিকায় 1333 বঙ্গাব্দে কাব্য জিজ্ঞাসা প্রবন্ধগুলি প্রকাশিত হয়েছিল। কাব্য জিজ্ঞাসা গ্রন্থটি কখন গ্রন্থাকারে প্রকাশিত হয়? 1335 বঙ্গাব্দের আশ্বিন মাসে। কাব্য জিজ্ঞাসার মোট কতগুলি প্রবন্ধ সংকলিত রয়েছে? তো কাব্য জিজ্ঞাসা গ্রন্থে মোট 5টি প্রবন্ধ রয়েছে, যেগুলি হলো ধ্বনি, রস, কথা, ফল এবং সাহিত্য। পরের প্রশ্ন হলো যে কাব্য জিজ্ঞাসা গ্রন্থটির প্রকাশকের নাম কি? শ্রী রাম কুমার মুখোপাধ্যায়। বিশ্বভারতী থেকে এই কাব্য জিজ্ঞাসা গ্রন্থটি প্রকাশিত হয়। এবার কাব্য জিজ্ঞাসা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং তাদের লেখকের নাম, যেমন কাব্যলোক, যেটির রচয়িতা হলেন সুধীর কুমার দাশগুপ্ত। কাব্য বিচার হল সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। কাব্যতত্ত্ব বিচার হল শিশির কুমার দাস। সাহিত্য দর্পণ হল বিশ্বনাথ কবিরাজ। সাহিত্য মীমাংসা হল বিষ্ণুপদ ভট্টাচার্য। সাহিত্য বিবেক হল বিমল কুমার মুখোপাধ্যায়। অলঙ্কার চন্দ্রিকা, যেটি লিখেছেন শ্যামাপদ চক্রবর্তী। নাট্যশাস্ত্র আচার্য ভরত। কাব্যদর্শ আচার্য দণ্ডী। কাব্যালঙ্কার ভামহ। ধন্যালোক হল আচার্য আনন্দ বর্ধন। কাব্যালঙ্কার সূত্রবৃত্তি লিখেছেন আচার্য বামন। আনন্দ বর্ধন কোন শতকের আলঙ্কারিক ছিলেন? আনুমানিক খ্রিস্টীয় নবম শতকের আলঙ্কারিক হলেন আনন্দ বর্ধন। অভিনব গুপ্ত কোন শতকের আলঙ্কারিক? আনুমানিক খ্রিস্টীয় দশম শতকের শেষ ভাগ ও একাদশ শতকের প্রথম ভাগের আলঙ্কারিক হলেন অভিনব গুপ্ত। বাক্যং রসাত্মকং কাব্যম, এই উক্তিটি কে কোন গ্রন্থে করেছেন? বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণ গ্রন্থে এই উক্তিটি করেছেন। কাব্য জিজ্ঞাসা গ্রন্থে ধ্বনি প্রবন্ধের শুরুতে কোন মহাকাব্যের উল্লেখ পাওয়া যায়? রামায়ণ মহাকাব্যের উল্লেখ পাওয়া যায়। মহাকবি বাল্মীকি মুখনিসৃত প্রথম শ্লোকটি উল্লেখ করো। মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা। এটি হল মহাকবি বাল্মীকির মুখ থেকে প্রথম এই শ্লোকটি নিঃসৃত হয়েছিল। কাব্যের সাজসজ্জার নাম কি? কাব্যের সাজসজ্জা হল অলঙ্কার। এবার কাব্যের শব্দকে কোন অলঙ্কার দিয়ে সাজানো হয়? সেটি হচ্ছে অনুপ্রাস, যমক, শ্লেষ ইত্যাদি অলঙ্কার দিয়ে কাব্যের শব্দকে সাজানো হয়। আর কাব্যের অর্থ বললে হলো উপমা, রূপক, উৎপ্রেক্ষা ইত্যাদি অলঙ্কার দিয়ে অর্থকে সাজানো হয়। কাব্যের শরীর বলতে কি বোঝো? কাব্যের শরীর হলো বাক্য অর্থাৎ অর্থযুক্ত পদ সমষ্টি। শব্দ ও অর্থ ছাড়া কাব্যের স্বতন্ত্র আত্মা নেই, এই ধারণা কাদের? কাব্য বিচারে যারা দেহাত্মবাদী তারা এই ধারণা দিয়েছিলেন। কাব্য বিচারে দেহাত্মবাদী এমন কয়েকজন আচার্যের নাম কি? বামন, দণ্ডী, ভামহ এরা ছিলেন কাব্য বিচারে দেহাত্মবাদী। কাব্যম গ্রাহ্যং লঙ্কারত, উক্তিটির প্রবক্তা কে? এই উক্তিটির প্রবক্তা হলেন আচার্য বামন। কাব্য জিজ্ঞাসার শাস্ত্রে এই অভিমতটিকে কি নাম দেওয়া হয়েছে? অলঙ্কার শাস্ত্র। রীতিরাত্মা কাব্যস্য বিশিষ্ট পদরচনা রীতি, এই অভিমতটির প্রবক্তা কে ছিলেন? আচার্য বামন। কুমার সম্ভব কাব্যে শিবের বিবাহ প্রস্তাব কে রেখেছিলেন? অঙ্গিরা বা নারদ। ভারতচন্দ্র রায় গুনাহ কী কারণে বিখ্যাত? না, ভারতচন্দ্র রায় গুনাহ অন্নদামঙ্গল কাব্য রচনার জন্য বিখ্যাত। তার কাব্যের প্রধান আকর্ষণ কি? অন্নদামঙ্গল কাব্যে ভারতচন্দ্র রায় বিখ্যাত কারণ তার আকর্ষণ হলো রীতি বা স্টাইলের জন্য। বাক্যে যে কোনো ব্যঞ্জনা থাকলেই তা কাব্য হয় না, তাহলে প্রহেলিকাও কাব্য হতো। এই উক্তিটি কে করেছেন? বিশ্বনাথ কবিরাজ। ধ্বনিবাদের মুখ্য আচার্যের নাম কি? আনন্দ বর্ধন। ধন্যালোক গ্রন্থের টিকার নাম কি? লোচন। তো এই যে লোচন রয়েছে, এই লোচনের অর্থাৎ লোচন টিকাকারের লেখকের নাম হলো অভিনব গুপ্ত। অভিনব গুপ্তের রসভাষ্যটির নাম কি? অভিনব ভারতী।
শব্দের ত্রিবিধ শক্তি বলতে কী বোঝায়? শব্দের ত্রিবিধ শক্তি হলো অভিধা শক্তি, লক্ষণা শক্তি এবং ব্যঞ্জনা শক্তি। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও অন্য কোনো নতুন ভিডিওর সাথে। আর তোমরা কী বিষয়ের ওপর ক্লাস চাও সেগুলো অবশ্যই কমেন্টে জানিও।